শুধুমাত্র এই চ্যানেলেই নিজের পোর্টফোলিওর পিএনএল স্টেটমেন্ট শো করে কিন্তু আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যাল ট্রেডারের সাথে থাকার এটাই একটা অ্যাডভান্টেজ। আজকে আমি আমার পিএনএল আপনাদের সামনে ওপেন করে রেখেছি, সুইং ট্রেডিংয়ের পিএনএল। সেখানে কিছু ওপেন পজিশন আছে। আমি সেই স্টকগুলো কি এই যে পিএসইউতে একটা প্রফিট বুকিং চলছে, মিড ক্যাপ সেক্টরে, স্মল ক্যাপ সেক্টরে একটা প্রফিট বুকিং চলছে, তাতে কি আমি প্রফিট বুক করে বেরিয়ে যাব, বা আমাদের কোন কোন ধরনের স্টক থাকলে সেখান থেকে প্রফিট বুক করাটা সত্যি উচিত, আর কোন কোন ধরনের স্টক থাকলে সত্যিকারের প্রফিট বুকিং না করে আরও কিছুদিন হোল্ড করা দিকে মনোযোগ দেওয়া যায়, সেই নিয়ে এই ভিডিওতে একদম এক্সাম্পল দিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যালি নিজের পিএনএল ওপেন করে রেখেছি। সুতরাং ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, অবশ্যই একটু লাইক করে দেবেন, যাতে এরকম রিয়েল ট্রেডারের পিএনএল শো করে যাতে আমি যে আপনাদের দেখাচ্ছি এতে মোটিভেশন যাতে আপনারা পান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনকেও প্রেস করে দেবেন। তো চলুন শুরু করি। আজকে যেটা হলো সেটা হলো আজকে অ্যাক্রস দ্য বোর্ড পিএসইউ সেক্টর স্পেশালি প্রচণ্ড পড়েছে, সেটা নিয়ে তো আলোচনা করব। নিজের আমার পোর্টফোলিও যদি দেখেন, এই যে টোটাল পিএনএল, আমি এখানে শুধু লাভ হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি না, লোকসানটাও শেয়ার করি। তো 24,000-এর মতো, 24,700 টাকার মতো আমার রানিং লস চলছে। তার মধ্যে কিছু রিয়ালাইজড, কিছু আনরিয়ালাইজড আমার চলছে। এই উদ্দেশ্যে বলে রাখি, আমি দুদিন আগে একটা ভিডিওতে বলেও ছিলাম, আমার যে এফএনও ফিউচার অ্যান্ড অপশানে, সেখানে কিন্তু 1,76,000 টাকা আমি প্রফিটও করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই পর্যন্ত, এবং জানুয়ারি মাসে কিন্তু সুইং ট্রেডিংয়ের এখানে 99,000 টাকার মতো আমার প্রফিটও এসেছে। এটা ফেব্রুয়ারি মাস রানিং, এবং ফেব্রুয়ারি মাসে খুব একটা ভালো বাজার চলছে না জানেন, এবং সেই অনুযায়ী 24,000 টাকা লস চলছে। ঠিক আছে, এটা থেকে এইটা বোঝা যায় যে সুইং ট্রেডিং বা যে কোনো ধরনের ট্রেডিং সবসময় স্মুথ হয় না, তার মধ্যে বাধা বিপত্তি আসবে। সবসময় যে গ্রিন দেখবো তা নয়, কিন্তু রিয়েল ট্রেডাররা এমনই হয় যেখানে আমার রিস্কটা মিনিমাইজড করে বা রিস্কটা জেনে আমি কাজটা করছি। কথার কথা বলি, তারপর আমি আসবো আজকে পিএসইউ সেক্টরের স্টক। যদি আমার মানে আপনাদের প্রশ্ন থাকবে, দাদা আমার কাছে আরভিএনএল নেওয়া আছে, আরইসি নেওয়া আছে, পিএফসি নেওয়া আছে, কিংবা কেউ বলবেন এনএইচপিসি নেওয়া আছে, কি করব? আমি সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব, মন দিয়ে শুনুন ভিডিওটা। আগে দেখে নিন আমার অ্যাপ্রোচটা কি। আমি এই সময় যে স্টকে আছি সেটা হচ্ছে টাটা মোটরস, এবং বলতে দ্বিধা নেই জিও ফিনান্সের এখানে আমি পোর্টফোলিওতেও চলে আসি, মানে আমার হোল্ডিংয়েও যদি দেখি। এটা কেন, এটা আমার ডেলিভারিতেই ডাইরেক্ট গেছে, যেহেতু এর আগের দিন কেনা ছিল। আপনি দেখতেই পাচ্ছেন 1,71,000 টাকা মতো কোয়ান্টিটি জিও ফিনান্সে আছে। আর দেখলেন 1,650 এতটা নাম্বার অফ শেয়ার টাটা মোটরসে আমার এখানে করা আছে। 1,650 কোয়ান্টিটি, মানে ভালো কোয়ান্টিটির একটা টাটা মোটরসও আমার আছে। আমি এই দুটো স্টকে আপাতত আছি। এবার প্রশ্ন হলো, সঞ্জয়, আমি বলেও দিলাম, আর অ্যাজ এ ডিসক্লেমার বলছি, এই যে আমার পোর্টফোলিওতে আছে বলেই বা আমার কাছে আছে বলেই আমি যে আপনাদের বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি, একদমই না। কোনো রকম মানে নিজেদের অ্যানালিসিস করবেন, নিজেরা স্টক রাখবেন কি রাখবেন না আপনার ব্যাপার। আমি এখানে কিছু অ্যানালিসিসের পারপাসে কিছু কথা বলবো, যেগুলো একটু মাথায় রাখলে ডিসিশন নিতে হয়তো সুবিধা হতে পারে। ব্যাস এইটুকুনি। ডিসিশন আপনাকেই নিতে হবে। আমি যেমন ডিসিশন নিয়েছি, যেমন দেখুন, আমি কিন্তু কোনো পিএসইউ সেক্টরে নেই এখন আপাতত, বা শুধু কি পিএসইউ সেক্টরে প্রফিট বুক হচ্ছে, একদমই না। আজকে জিও ফিনান্সও পড়েছে, বাজার অনেক ভালো ভালো স্টকও আজকে নিচের দিকে একটু প্রফিট বুক হয়েছে। টাটা মোটরসও একটু নেগেটিভ হয়েছে, কিন্তু আমি টাটা মোটরস এবং জিও ফিনান্সে যে আছি, আমি টাটা মোটরস নিয়ে কথা বলি। জিও ফিনান্স তো ছাড়ুন, অল্প একটু টাকা আছে, কিন্তু টাটা মোটরসে অনেকটা কোয়ান্টিটি আছে। সেখানে আমি মনে করব যে টাটা মোটরসেই যে আজকে যে পতন হলো বাজারে, আমি অ্যানালিসিস করব টাটা মোটরসের যে বিজনেস মডেলটা, বা টাটা মোটরসের যে এই যে গতিটা ছিল, যে কোয়ার্টারলি রেজাল্টও ভালো করলো, সেটা কি শেষ হয়ে গেল? নিজেকে প্রশ্ন করব। উত্তর আসবে না, সেটা শেষ হয়নি। টাটা মোটরসের মানে একদিনের বাজারের পতনে টাটা মোটরসের যে এই যে ভালো কোয়ার্টারলি রেজাল্ট করছিল, ভালো বিজনেসটা করছিল, সেটা কি খারাপ হয়েছে? উত্তর হলো না। সুতরাং টাটা মোটরস তাই জন্য আমি হোল্ডে রাখবো।
হয়তো দাম পেতে আমার কিছুদিন সময় লাগবে, সে ঠিক আছে, কিন্তু আমি টাটা মোটরসটা হোল্ডিংয়ে রাখছি। এইবার প্রশ্ন হবে, দাদা ঠিক আছে টাটা মোটরস তো বললে, কিন্তু আমাদের যে অন্যান্য জিনিসগুলো সেগুলো নিয়ে একটু বলো। যেমন একটা কথার কথা বলছি, এনএইচপিসি, অনেকের প্রশ্ন আসে, আমার হয়তো এখানেও প্রশ্ন এসেছে, এনএইচপিসি আমি 107 টাকায় কিনেছি দাদা, এখন কি করব? আরইসি আমি একটু 500 টাকার উপরে কিনে রেখেছি, এখন কি করব? এবার আমি বলি পিএসইউ সেক্টরগুলো, তাই জন্য বুঝতে হবে যে দামটা আজকে এতটা পড়লো কেন। আজকে অ্যাক্রস দ্য বোর্ড 10%-এর মতো কিন্তু কারেকশন বেশিরভাগ স্টকগুলোতে হয়েছে। ইভেন হ্যাল আজকে 3-4% মাইনাস হয়েছে তো আমি একটু চার্টে গিয়েই কথাবার্তা বলি, তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখুন আরইসি আজকে 5%-এর মতো মাইনাস। ঠিক আছে, হ্যাল বলুন মাইনাস, মানে হার্ডকো 9%, 10%-এর মতো মাইনাস। এসজিভিএন অনেকটা মাইনাস। এবার আপনি বলবেন যে কেন, আগে তো কারণটা একটু জানতে হবে। এসজিভিএন আজকে মনে হয় 20% মাইনাস। ঠিক আছে, ইরকন 12% মাইনাস। কথা বলি কি হচ্ছে আগে বলুন। এই যে কোয়ার্টারলি রেজাল্ট যে একটা সিজন চলছিল, সেটা এখন শেষের দিকে, মোটামুটি সব কোম্পানির এই লাস্ট কোয়ার্টারের রেজাল্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, বাজার কি দেখছে এবার সেটা আমি বলি। এই যে Q3 রেজাল্টগুলো যে সব বেরোলো, বাজারে যদি দেখেন যে এই সরকারি পিএসইউ বলুন বা অন্যান্য যে স্টকগুলো 3 গুণ, মানে 4 মাসে বা 6 মাসে 2 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, এইগুলো কিন্তু বেড়েই ছিল যে এদের ফান্ডামেন্টালটা ভালো হবে, রেজাল্টটা ভালো আসছে, অর্ডার ভালো পাচ্ছে, রেজাল্ট আরও ভালো হবে, সেই ভালোর আশায় কিন্তু বেড়েছে। এবার যখন সত্যিকারের রেজাল্ট এসেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টটা আহামরি কিছু নয়। এটা মন দিয়ে শুনবেন, এই পয়েন্টটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানে মনেই করতে পারছি না। আমরা সবসময় বলছি ওহো এতটা বেড়েছে তাই হয়তো প্রফিট বুক হচ্ছে, ওহো এতটা বেড়ে গেছে সরকারি জিনিসগুলো তাই প্রফিট বুক হচ্ছে, ও হয়তো 10% কমেছে, কেউ তো এতটা বেড়েছে তাই কমেছে। ব্যাপারটা কেন কমছে? ব্যাপারটা কমছে হচ্ছে এদের যে রেজাল্ট, এসজিভিএন এর রেজাল্ট নিয়ে বলি। এসজিভিএন এর রেজাল্টটা খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, মানে যতটা বাজার আশা করেছিল ততটা আসেনি। আচ্ছা, মিশ্র ধাতু মিধানি, আপনারা জানেন মিধানিও কিন্তু অনেকটা বেড়েছিল। ইভেন মনে করে দেখুন চন্দ্রায়নে যখন মিধানির ওই মিশ্র ধাতুরও কিছু পার্টসে তাদের কন্ট্রিবিউশন ছিল, সেই কথায় আরও অনেক বেড়েছিল। কিন্তু যখন মিধানির রেজাল্ট এলো, সেই সরকারি কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা মানে নর্মাল হয়েছে, খারাপ বলবো না, মানে অত্যধিক ভালো না, যার জন্য একটা স্টক, ধরুন আমি মিধানি বলছি না, ধরুন কথার কথা 2-3 গুণ হয়ে গেছে, তার তো রেজাল্ট আরো ভালো হতে হবে, শুধু ভালো হলে তো চলবে না, তাই না? কিন্তু রেজাল্টগুলো কিন্তু সরকারি কোম্পানির রেজাল্টগুলো কিন্তু সেরকম আহামরি হচ্ছে না। আমি এর মধ্যে থেকে পিএসইউ ব্যাংকগুলোকে একটু আলাদা রাখবো। পিএসইউ ব্যাংকগুলোর মোটামুটি রেজাল্ট ঠিকই আছে, তাই জন্য যদি দেখেন পিএনবি বলুন এই বলুন, সেটা কিন্তু 20% কারেক্ট করে যায়নি, আমি কথার কথা বলছি। কিন্তু যে রেলওয়ে স্টকগুলো বা পিএসইউ অন্যান্য স্টকগুলো, এনএইচপিসি বলুন, এসজিভিএন বলুন, ইরকন বলুন, এই জিনিসগুলো, ইরেডা বলুন, যেগুলো মানে 3-4 গুণ হয়ে গেছে, সেইগুলোতে রেজাল্ট বাজার যা আশা করেছিল সেই কোয়ার্টারলি রেজাল্ট তারা সেরকম পাচ্ছে না, এবং তার জন্যই হচ্ছে কিন্তু ব্যাপারটা খারাপ। এবং হার্ড করেও আপনি দেখুন যে বাজেটের সময় এত ভালো ব্যাপার হয়েছিল, 20% আপার সার্কিটেও গেছিল, কিন্তু সেটাও কিন্তু আজকে অন্যান্যরা পড়ছে তো দেখা দেখি এরাও পড়বে। কেননা যখন ধরুন আমি যারা ইনভেস্টার হয়ে থাকে, যারা দেখে যে ও বাবা আজকে তো অ্যাক্রস দ্য বোর্ড প্রফিট বুক হচ্ছে, সে ভালো স্টক হলেও তাকে তখন প্রফিট বুকিংয়ে চলে যায়, সেটা হয়। এক্ষেত্রে একটা ভুল করবেন না, যেমন সেটা বলবো, এক্ষেত্রে একটা ভুল করবেন না, সেটা হচ্ছে ফলিং নাইফকে ধরতে যাবেন না। আমি দেখেছি আজকেই অনেকে যখন পড়ছে তখনই লাফিয়ে পড়ে কিনতে যাচ্ছে না। আমি একটু দেখবো কোথায় এটা স্টেবল আউট হয়, সেটা আমাদের দেখতে হবে। ট্রেডিংয়ের অঙ্গ এটা নয় যে লাফিয়ে পড়ে নিলাম। ঠিক আছে, এখন বলবেন দাদা তুমিও তো নিয়েছো নিচে, না আমার টাটা মোটরস এমন কিছু নিচে আসেনি, ওটা 2-3 দিন ধরেই নিচে একটু চলছে, তাই না? যে উপরে গেছিল 960, তার থেকে একটু কমে 2-3 দিন ধরেই একটু নিচে এসেছে, 900 লেভেলে এসেছে, তাই আমি এন্ট্রি নিয়েছি।
জিও ফিনান্স 290 থেকে একটু কমে কমে 270 এসেছে, তারপরে আমি এন্ট্রি নিয়েছি। আমার এন্ট্রিটা কোথায়? আমার এন্ট্রি এই যে এখানে যদি দেখি 270 টাকা 99 পয়সা, এটা আজকের এন্ট্রি নয়। আজকে যেটা পজিশন নিয়েছিলাম সেটা থেকে বেরিয়ে গেছিলাম। আজকে আমি আরও পজিশন অ্যাড করতে গেছিলাম, কিন্তু আমি সেটা অ্যাড করিনি, আর দিনের শেষে বেরিয়ে গেছি, দরকার নেই আমার। ফলিং নাইফকে ধরার কিন্তু একটা মানে ভেতরে ভেতরে আশা থাকে, ও 20% পড়েছে, এই স্টকগুলো তো একদিনে 10% বাড়ে, কালকে নিশ্চয়ই 10% বেড়ে যাবে। ওটা কিন্তু হোপে নিচ্ছি। যেমন আমরা অপশন বাই করে বসে থাকি যে কালকে বাড়বে, তাই জন্য নেকেড অপশন বাই করে বসে থাকি ওভারনাইট, ঠিক ওরকম করছি। ওরকম করবেন না। চার্টে একটা স্টক যদি এরকমভাবে পড়ে, আমি একটা সোজা উদাহরণ দিচ্ছি আরইসি নিয়ে, এরকম পড়ছে, তো এরকম পড়ার পর একটু ঘুরে দাঁড়াবার ও চার্টে দেখাবে, ডেইলি চার্টে না হোক, 30 মিনিটের চার্টে, আওয়ারলি চার্টে সেই ইন্ডিকেশন আসবে যখন সে একটা বটম ফরমেশন করবে এবং দাঁড়াবে, দামটা আর নিচে যাবে না, লোয়ার লো তৈরি করবে না আওয়ারলি চার্টে, দেখেই বুঝতে পারবেন যে স্টকটা একটু দাঁড়াতে চাইছে, সাপোর্টকে মানতে চাইছে। যেমন এখন ধরুন ওর সাপোর্ট এই সব জায়গায় থাকবে, যে আগে যেখান থেকে ব্রেকআউটগুলো ধরুন দিয়েছে, কথার কথা বলছি। আপনারা এই ব্যাপারটা আমার থেকে ভালো জানেন, কোনো অসুবিধা নেই। মানে এতদিন আমার চ্যানেল ফলো করলেই যে সাপোর্ট, আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট, এটা আপনারা ভালো জানেন। এবার এটাকে সাপোর্ট হিসেবে মানছে কিনা সেটা দেখুন, সেটা চার্টে চলে আসবে, তারপর যদি কিনতে হয় তারপর অ্যানালিসিস করে কিনুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ফলিং নাইফকে আজকেই পড়ছে, আজকেই না কারণ জেনে নিয়ে নেব তা নয়, কারণ রেজাল্টগুলো কিন্তু আশানুরূপ হচ্ছে না। আমি আবার বলছি, পিএসইউ সেক্টর, হ্যাঁ কয়েকটা রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে, কয়েকটা কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু কয়েকটার রেজাল্ট খুবই বাজে। মানে খুবই বাজে ইন দ্য সেন্স, যতটা মার্কেট আশা করেছিল তার ধারে কাছেও নেই। মিধানি তার একটা উদাহরণ আমি দিলাম, এসজিভিএনেরও খুব একটা ভালো হয়নি। তো এই জন্যই আমি বলছি জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন। তো দেখুন, পিএনবিও আজকে প্রফিট বুক হয়েছে, কিন্তু তাও 4-5%, ঠিক আছে, এত পার্সেন্টেজ বেড়েছে, এবার 4-5% একটু নামলো, রেজাল্ট খারাপ এখনো, পিএনবির রেজাল্ট কিন্তু খারাপ হয়নি, কিন্তু অন্যান্য জিনিসগুলোর রেজাল্ট কিন্তু সেই অর্থে হয়নি। আসলে প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে বাজার যখন ইউফোরিয়ায় থাকে, এতটা বাড়িয়ে দিয়েছে যে এত ভালো হবে, যখন তারপর একটু ভোটের সামনে আসে বা একটু প্রফিট বুকিংয়ের সময় আসে, তখন ওই ক্যাসকেডিং এফেক্টটা শুরু হয়, এবং তারপর দেখা দেখি একটা রেজাল্ট একটু খারাপ হলেই মানুষের মনে হয় যে ও তাহলে তো, খারাপ বলবো না, মানে রেজাল্টটা একটু আশানুরূপ হলো না, তাহলেই বুঝবে ও তাহলে আমরা যা আশা করেছিলাম যে প্রফিট হয়তো 5 গুণ বেড়ে যাবে, 6 গুণ বেড়ে যাবে, হয়তো অতটা হবে না, একটু বাস্তবসম্মত, চলো তাহলে একটু প্র্যাকটিক্যাল হই, তাহলে একটু প্রফিটটা বুক করে নিই। এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে, এবং তার জন্যই ব্যাপারটা হচ্ছে। তো এবার আমি কি করব, বা আপনারা যারা অনেকে আছেন তারা কি করবেন, সেটা নিয়ে একটু কথা বলবো। লাস্ট 5 মিনিট, বেশি বড় ভিডিওটাকে করব না, কিন্তু প্লিজ একটু নিজের পিএনএল দেখিয়েও আপনাদের সামনে একটু মোটিভেট করার চেষ্টা করলাম। এতে যদি একটু ভালো লাগে, নিজের পিএনএল তেমনভাবে কেউ শো করে না, রাইট? এই চ্যানেলেই আপনি পান যেখানে আমি ওপেনলি সব কিছু শেয়ার করি আপনাদের সামনে, ঠিক আছে? এটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, অনেকে লসও দেখায় না, প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন, আর একটু একটা কমেন্ট করে দেবেন যে আপনাদের পোর্টফোলিও আজকে কি হয়েছে কি না হয়েছে, বা সুইং ট্রেডিং এর কি হয়েছে সেটা, তারপর আমি বলছি যে আমরা কি করব। আর ভিডিওটাকে লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ দিন একবার। আচ্ছা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর যারা ফ্রি অফ কস্টে আমার টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন করেননি, তারা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, ঠিক আছে? লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্ট বক্সে। এইবার প্রথম কথা বলি, এবার যাদের কাছে হোল্ডিং আছে তাদের কাছে কি বলি, আমি একদম পিওর উদাহরণ দিয়ে বলছি। ধরুন আমার কাছে হ্যাল আছে, আমি এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমার কাছে হ্যাল আছে। হ্যাল একটা, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স, এদের একটা মনোপলিস্টিক প্রায় বিজনেস, হ্যাঁ, কেউ তো রাতারাতি নেমে যুদ্ধ বিমান তৈরি করতে যাবে না, তো এদের মনোপলিস্টিক বিজনেস, এদের আপনি ভেবে দেখবেন, অ্যানালিসিস করবেন এইভাবে যে নেক্সট 5 বছরে কোম্পানিটা কি আরও বাড়বে না? নেক্সট 5 বছরে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটা কি শেষ হয়ে গেছে? উত্তর হলো না, ইন্ডিয়ার গ্রোথ স্টোরি শেষ হয়নি, কিন্তু তার মধ্যেও হ্যালের ব্যাপার, ডিফেন্সে আগে আমরা মানে অনেক এক্সপোর্ট করতাম, এখন আমরা মানে আগে আমরা ইম্পোর্ট করতাম, এখন আমরা এক্সপোর্ট করছি অনেক জিনিস, মানে বাইরের দেশকে রপ্তানি করছি অনেক জিনিস। এই জিনিসটা কিন্তু উত্তরোত্তর আরও বাড়বে। তো সেক্ষেত্রে হ্যালের কি বিজনেসটা এখানেই শেষ হয়ে যাবে?
এটা একটু অ্যানালাইসিস করুন। সেটার উত্তর যদি হয় না, হ্যালের বিজনেসটা এখনই শেষ হয়ে যাবে না, তাহলে নিশ্চয়ই হ্যালকে হোল্ড রাখাই যায়। হ্যাঁ, সাময়িক দেখুন একটু 4-5% প্রফিট বুকিং, 10% প্রফিট বুকিং, 30% প্রফিট বুকিং, এই জিনিসগুলো হয়, কিন্তু হ্যাল যাদের পোর্টফোলিওতে আছে তাদের কথা বলছি, ধরুন একটা লং টার্ম পোর্টফোলিওতে আছে, সেক্ষেত্রে একদিনের মাইনাসে কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না, ঠিক আছে? এটা লং টার্ম পোর্টফোলিওর কথা বলছি। ঠিক তেমনভাবেই যার কাছে ধরুন খুব শর্ট টার্মে, এবার আমি শর্ট টার্মে আসি, শর্ট বা মিডিয়াম টার্মে রেলওয়ে স্টক নিয়েছিলেন, কিন্তু তার লং টার্ম বা মিডিয়াম টার্ম ভিউ নেই, তিনি নিয়ে ফেলেছিলেন, এবার বেশ দামে দাম উঁচুতে যাচ্ছে, সে উঁচুতে যাচ্ছে, তার ফান্ডামেন্টালও একদিনও ধরুন কেউ ইরকন নিয়ে রেখেছেন, কিন্তু যিনি নিয়েছেন তিনি একদিনও ইরকনের ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখেনি, করেনও নি, জানেনও না, শুধু দাম দেখে নিয়েছেন এবং 3-4 গুণ হয়ে গেছে, আরাম করছেন। এরকম যারা আছে তাদের বলবো স্টক থেকে প্রফিট বুকটা করে নেওয়া উচিত। এরকম যারা আছেন, আবার বলছি, সবাইকে প্রফিট বুক করতে মানে আমি বলছি না, যে ধরনের লোকেরা ধরুন শুধু দাম দেখেই নিয়েছেন, এরকম অনেকেই আছেন, এবং সেটা কোনো ক্ষতি নয়, দাম দেখে নিয়েছি, আমি দামের জন্য নিয়েছি, ব্যাস নিয়েছি, এবার 4 গুণ এসে গেছে পয়সা, কিন্তু আমি ফান্ডামেন্টাল দেখিও নি, জানিও নি, তাহলে দেখুন তাকে তো জোর করে বলা যাবে না, তিনি বিজনেসটা জানেন না, তাকে জোর করে বলবো না তুমি এখন বাবা ঘাড় ধরে বিজনেসটা বোঝো, এই বোঝো, তার ওই দিকে কোনো আগ্রহই নেই, তাহলে তো কোনো দরকার নেই, তাহলে 4 গুণ আসছে মুনাফা বুক করে বসে যাওয়া উচিত। 6 মাসে 4 গুণ বা 6 মাসে 2 গুণ আসা তো অনেক বেশি। স্টক মার্কেটে এইটা নিয়ে আরামসে থাকতে হবে, কালকে বেচে দেওয়ার পর আবার যদি একটু বেড়ে যায় তখন হা হুতাশ করলে হবে না। যদি হা হুতাশ করেন তাহলে আমি বলবো তাহলে ফান্ডামেন্টালটা পড়েননি কেন, তাহলে ফান্ডামেন্টাল যদি ভালো স্টক হতো তাহলে ছাড়লেন কেন? এবার আপনি তো বলবেন না দাদা আমি অত ফান্ডামেন্টাল অত কচকচানি করবো না, তাহলে বাবা 2 গুণ পাচ্ছ তাহলে নিয়ে বেরো না। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম নিজেকে জানুন যে আপনি কি ধরনের জিনিস। এনএইচপিসি 107 টাকায় নিয়ে ফেলেছি, এনএইচপিসির ফান্ডামেন্টালটা দেখুন, ভালো কি লাগছে? এনএইচপিসি নিয়ে কি আপনার 5 বছরের ধারণাটা আছে? যদি 5 বছরের ভিশনটা এনএইচপিসি নিয়ে না থাকে তাহলে প্রফিট বুক করে নিতে হবে, যারা নিচের লেভেল থেকে নিয়েছেন। উপরের লেভেলে তো নিয়ে গেলে যদি সুইং ট্রেডিং এর জন্য নিয়ে থাকেন তাহলে তো স্টপ লস হিট করে বেরিয়ে যেতে হবে। আবার যারা 2 সপ্তাহের জন্য সুইং ট্রেডিং এর জন্য নিয়েছেন, আমি কথার কথা বলছি, যারা 2 সপ্তাহের জন্য সুইং ট্রেডিং এর জন্য, আজকেই আমার পোর্টফোলিওতে দেখেছেন আরইসি একবার ছিল, আরইসি থেকে কিন্তু আমি বেরিয়ে গেছি অলরেডি, মানে এই আজকে বেরোয়নি, বুঝতেই পারছেন, এই যে পিএসইউর এই প্রফিট বুকিং এর অনেক আগেই আমি বেরিয়ে গেছি। নিয়ম অনুযায়ী আমার একটা জায়গায় তো যারা শর্ট টার্ম 2 সপ্তাহের জন্য সুইং ট্রেডিং এর জন্য ধরুন আগের দিন পজিশন নিয়েছেন, কথার কথা বলছি, তাদের তো আজকেই স্টপ লস হিট হয়ে যাবে এবং বেরিয়ে যাব, সেক্ষেত্রে তো ধরে রাখার কোনো ব্যাপার নেই। স্যার সঞ্জয় এই টাকায় না ধরে আমি বসে আছি, কি করব মানে আজকে 5% মাইনাস, তো প্রত্যেকটা জিনিসেরই স্টপ লস হিট হয়েছে। যারা শর্ট টার্ম, যারা 2 সপ্তাহের জন্য 1 সপ্তাহের জন্য ট্রেড করছেন, হ্যালে আজকে আমি হ্যালের উদাহরণটা দিই, খুব ভালো লাগে। হ্যাল আপনার ধরুন লং টার্ম ভিউ আছে, আমার তো ভিউ লং টার্মে হ্যাল ঠিকই আছে, বা মিডিয়াম টার্মেও ঠিক আছে। এবার কিন্তু কেউ হ্যাল কালকে 2 সপ্তাহের জন্য নিয়েছেন, তার নজরিয়া জাস্ট 2 সপ্তাহ, তাহলে আজকে তো, এবং যে যখন ঢুকবে তখনই তো সে একটা স্টপ লস দিয়ে রেখেছে, স্টপ লস ছাড়া ঢুকলে সে ভুল করেছে। আর যদি না দিয়ে থাকে, আজকে যখন 4% মাইনাস হয়েছে তখন তার স্টপ লস হিট, সে বেরিয়ে যেতে হবে। সেই নিয়ম, ট্রেডিংয়ের নিয়মটা ট্রেডিংয়ের মানতেই হবে, শর্ট টার্ম ট্রেডিংয়ের। কিন্তু মিডিয়াম টার্ম বা লং টার্মে যারা আছেন তাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটু দেখবেন, কোম্পানি ভালো এই থাকে, যেমন টাটা মোটরস, আমি কথা বলি, টাটা মোটরস ধরুন এই দুদিন একটু 950 থেকে 900 টাকায় এসেছে, একটু কারেকশন হয়েছে, তা বলে কি ভয় পেয়ে মানে বেরিয়ে যাব? মানে অ্যাটলিস্ট আমি তো বেরোবো না, যাদের পোর্টফোলিওতে আছে বা যাদের একটু মিডিয়াম টার্ম গোল আছে, তাদের তো টাটা মোটরস মানে হাতে থাকলে খারাপ না বলে তো আমার মনে হয় না। আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু আমার যেহেতু আছে বলে আমি বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো এই জিনিসগুলো ভাবতে হবে না, তাই না? দেখুন প্রত্যেকটা জিনিসেরই, এই যে রেলওয়ে স্টকগুলোর কি আপনি যদি পিই দেখেন, পিই রেশিও আগে যত কম ছিল এখন পিই রেশিও অনেক বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। ইরেডার পিই 50-55 উঠে গেছিল, এখন হয়তো কয়েকদিন লোয়ার সার্কিট মেরে একটু কমেছে। তো এই যে পিইগুলো বেড়ে যাচ্ছে, ইরেডা যদিও রেলওয়ে সেক্টর নয়, রেলওয়ে সেক্টরেরও স্টকগুলো দেখবেন অনেক পিই রেশিও এক্সপ্যান্ড হয়েছে। এবার পিই অনুযায়ী যদি তার আর্নিংসটা না বাড়ে, মানে বলছি যে কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখা যায় যে তেমন কিছু গ্রোথ হচ্ছে না, নর্মাল গ্রোথ হচ্ছে, আহামরি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না, তখন বাজার এরকম রিরেটিং করে।
রিরেটিং থেকে যদি আপনি এবার আছে যে দাদা না আমি 10% এরকম এরকম লস ফস হচ্ছে এরকম আমি দেখতে পারি না, তাহলে আরেকটা জিনিস করতে পারেন, যেটা আমিও পার্সোনালি করি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রফিট বুক করে নিলাম। প্রফিট যা আসছে স্টকগুলো থেকে ভালো 2 গুণ 3 গুণ প্রফিট আসছে শর্ট টার্মে, ইনভেস্টমেন্ট নয়, যারা একদম পিওরলি ট্রেডিং ওই ফান্ডামেন্টাল না দেখে দাম দেখে নিয়েছেন তাদের জন্য বলছি। প্রফিট বুক করে নিলাম, আবার যখন স্টকটা এই আমি এটারই উদাহরণ দিই, আবার যখন স্টকটা এখানে দাঁড়িয়ে গেল এবং তারপর যদি আবার ওঠে আপনার দামের উপরে, আবার যে এই দামগুলো তৈরি হয়েছিল তার সেই দামের উপরে যেতে চায়, তখন বাই করতে হবে। এবং এটা খুব কঠিন কাজ, নিজেকে প্রশ্ন করুন এই কঠিন কাজটা করতে পারবেন? হ্যাঁ, মানে হাত থেকে একবার বেরিয়ে গেলে কিন্তু উপরে নেওয়াটা কঠিন। তো সেটা কি করতে পারবেন? সেটা যদি করতে পারেন তাহলে প্রফিট বুক করুন, ভালো স্টকে কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে না আমার ভিউ নেই, এই স্টকটা ভালো কি খারাপ আমি জানি না, আমার কথার কথা বলছি, আমার এনএইচপিসি নিয়ে 5 বছরের ভিউ নেই, কারণ ও তো 5 বছর আগে তো ঝিমিয়েই ছিল, নেক্সট 5 বছরে কি হবে আমি জানি না। হ্যাঁ, সরকার ভালো কাজ করছে ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আমার ততটা ধারণা নেই, কি আমি অতটা ফান্ডামেন্টালি সময় দিতে পারি না, তাহলে বাবা বেরিয়ে যেতে হবে, সোজা কথা, তাই না? যেখানে আপনার ধারণা নেই, যেখানে ভিজিবিলিটি নেই, সেই সব স্টকগুলো থেকে বেরিয়ে যান। কিন্তু যেসব স্টকে কনভিকশন আছে, যেসব স্টকে আপনার মজবুত ধারণা আছে, সেগুলোতে এরকম যদি ডিপস আসে, সেগুলো বরং কেনার জন্য আরও ভালো, সেগুলো থেকে বেরোবার কোনো মানে হয় না। আমি কথা বলছি সিডিএসএল কি আমি বেরোবো? সিডিএসএল হয়তো মার্কেটের নিয়মেই নিচে আসবে, আমি কি সিডিএসএল এ বেরোবো? একদমই না, বরং নিচে এলে আরও অ্যাড করার কথা ভাববো। ঠিক আছে, এই জন্যই বলছি এই ধরনের স্টক স্পেসিফিক আপনাকে এই নিতে হবে। এক লাইনে বললে হবে না যে না উপরে যাচ্ছে তো নিচে যাচ্ছে তো প্রফিট বুক করে নাও, উপরে যাচ্ছে তো আবার কিনে নাও, না, এরকম না। স্টক স্পেসিফিক অ্যানালিসিস করবেন। আমি আজকে উদাহরণ দিয়ে বললাম, নিজের পোর্টফোলিওটাও শেয়ার করলাম, সুইং ট্রেডিংয়ের পোর্টফোলিও কি আছে, কি দুটো স্টকে আমার এখন পজিশন আছে সেটাও আমি আপনাদের একটু দেখালাম, এবং আমারও লস চলছে সেটাও আমি দেখালাম, যে হ্যাঁ লস লাভ সবই নিয়ে বাজার। তো দেখা যাক কি হয়। যদি ভিডিওটাকে ভালো লাগে, একটু অন্য ধরনের লাগে, একটু মোটিভেশন পান, তো প্লিজ একটু লাইক করবেন, একটা কমেন্ট আপনাদের থেকে আশা অবশ্যই করছি কেমন লাগলো ভিডিওটাকে। ভালো লাগবেন সবাই, ভিডিওটাকে লাইক করে দিন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।